ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি ইব্রাহিম পাঠান। নতুন অর্থ বছরের মুদ্রানীতি ঘোষণা হবে আজ। কোনো সংবাদ সম্মেলন বা অনলাইন অনুষ্ঠানের আয়োজন হয়নি। এবার চলমান বিধিনিষেধের কারণে আনুষ্ঠানিকতা ছাড়াই এবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া হবে নতুন মুদ্রানীতি। করোনা সংকট মোকাবেলায় এবার সম্প্রসারণমূলক মুদ্রানীতি ঘোষণা করতে পারে কেন্দ্রীয় ব্যাংক। কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের জন্য উৎপাদনশীল খাতে ঋণের যোগান বাড়ানোয় জোর দেওয়া হবে। নীতিসুদ হারও সিআরআর কমিয়ে রাখার অবস্থান অপরিবর্তিত থাকবে। তবে এসব নীতি সহায়তার কারণে তৈরি হওয়া উদ্বৃত্ত তারল্য যেন অনুৎপাদনশীল খাতে গিয়ে মূল্যস্ফীতির উপর চাপ তৈরি না করে সে বিষয়ে সতর্ক থাকবে বাংলাদেশ ব্যাংক। গত অর্থবছর মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বাড়ানোর প্রক্ষেপণ করা হয় 14.80%। তবে মে পর্যন্ত অর্জিত হয়েছে মাত্র 7.55%। নতুন বিনিয়োগ কম হয়। ভবিষ্যতেও ঋণ প্রবৃদ্ধি কাঙ্ক্ষিত মাত্রায় বাড়বে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। গত অর্থবছরের জন্য সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 44.40%। প্রাক্কলন করা হলো সঞ্চয়পত্র থেকে প্রচুর ঋণ পাওয়ায় সরকার ব্যাংক থেকে নিয়েছে অনেক কম ঋণ। করোনায় দেশে আয় বৈষম্য প্রকট হয়েছে। সচ্ছল মধ্যবিত্তরা কাজ হারিয়ে নেমে গেছেন দরিদ্রের কাতারে। বিপরীতে ফুলে ফেঁপে উঠেছে ধনীদের পকেট। ব্যাংকগুলোতে বেড়েছে কোটিপতি আমানতকারীর সংখ্যা। এমন অবস্থা কল্যাণকামী অর্থনীতির জন্য আদর্শ নয়, মানছে সরকারও। বৈষম্য কমাতে আয়বর্ধক কাজের সুযোগ তৈরির পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বহু বছরের সংসার স্বপ্ন বিসর্জন দিয়ে আবারও গ্রামমুখী মানুষ। করোনার আঘাতে এমন উল্টো স্রোতে দেখা মিলছে গত বছর থেকেই। গবেষণা বলছে 2.45 কোটি মানুষ নতুন করে গরিব হয়েছেন, যা মোট জনগোষ্ঠীর 14.75%। করোনা ভাইরাস প্রভাব ফেলেছে সমাজের শ্রেণী কাঠামোতেও। গত এপ্রিলে অর্থনীতিবিদ ডক্টর আবুল বারকাতের লেখা বড় পর্দায় সমাজ, অর্থনীতি, রাষ্ট্র, ভাইরাসের মহাবিপর্যয় থেকে শোভন বাংলাদেশের সন্ধানে বইটি বলছে 2020 সালে মহামারী শুরুর আগে দেশে দরিদ্র পরিবার ছিল 20%, মধ্যবিত্ত 70% আর ধনী 10%। কিন্তু প্রথম লকডাউনের পর 20% মধ্যবিত্ত পরিবার গরিব হয়ে গেছে। অথচ এমন দুর্দিনে দেশের মোট আয়ে 10% ধনী পরিবারের হিস্সা বেড়েছে 46%, যা আগে ছিল 38%। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2020 সালের মার্চের তুলনায় এবছরের মার্চে কোটি টাকার অ্যাকাউন্ট বেড়েছে 14%-এরও বেশি। যারা একদম নিম্ন মধ্যবিত্ত তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। নতুন ভাবে যে সৃষ্ট দরিদ্র জনগোষ্ঠী, এই তালিকাগুলো আমরা গত 16 মাসে করতে পারিনি। তাদেরকে যদি একটু তালিকা করে যাচাই বাছাই করে অন্তত ক্যাশ সাপোর্টটা অন্তত এই লকডাউন পিরিয়ডকালীন সময়ে যদি তাদেরকে দেয়া যায়। আয় বৈষম্য নির্ধারণ করা হয় গিনি সহগ দিয়ে। এর মান 0.5 হলে মারাত্মক বৈষম্য ধরা হয়। পরিসংখ্যান ব্যুরোর আগের হিসাব অনুযায়ী এই মান ছিল 0.48। ডক্টর আবুল বারকাতের হিসাব অনুযায়ী এই মান এখন 0.6 ছাড়িয়েছে। আরেক সূচক পালমা অনুপাত 3 হওয়া মানে বিপজ্জনক অবস্থায় আয় বৈষম্য। কিন্তু বাংলাদেশে এখন তা 7.53, অর্থাৎ বিপদ সীমার দ্বিগুণেরও বেশি। আমরা চাইতে পারি না, নোয়িংলি আমরা এটা করতে পারি না। কিন্তু অর্থনৈতিক শক্তি আমাদের ইচ্ছার উপর নির্ভরশীল নয়। যে নীতিতে আমরা এখন অর্থনীতি পরিচালিত করছি, কোন নীতি? পুঁজিবাদী নীতি, খোলা বাজার নীতি, তাই তো? এর আওতায় কিন্তু ধনী অধিক ধনী হবে। আমরা যেখানে সান্ত্বনা পাই কোনখানে, যে গরিব যারা ছিল ভয়ঙ্কর গরিব, তারা ভয়ঙ্কর গরিব থেকে একটু কম ভয়ঙ্কর গরিব হবে। চলতি বাজেটে গরিব মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও সুবিধাভোগীর সংখ্যা বাড়িয়েছেন অর্থমন্ত্রী। এসব কার্যক্রমের উপর ভর করে শিগগিরই আয় বৈষম্য কমবে বলে আশাবাদী সরকার। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। করোনায় বৈষম্য বাড়ছে, কমবে কিভাবে? এ নিয়ে আলোচনায় এখন যুক্ত হয়েছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর SM জুলফিকার আলী। ডক্টর SM জুলফিকার আলী, আমাদের তালিকাতে আপনাকে স্বাগত জানাচ্ছি। যে প্রতিবেদনটি এখন প্রচার হলো সেখানে কিন্তু বিস্তারিত বলা হয়েছে যে কিভাবে ধনীরা ফুলে ফেঁপে উঠেছেন, তাদের পকেট ভারী হয়েছে, অন্যদিকে গরিবরা আরও গরিব হয়েছেন। গবেষণা যেটি বলছে যে 2.45 কোটি মানুষ নতুন করে গরিব হয়েছেন, যা মোট জনগোষ্ঠীর 14.75%। মূলত মানুষগুলো কাজ হারিয়ে দরিদ্রের কাতারে নেমেছেন। অন্যদিকে ধনীর সংখ্যা বাড়ছে, কোটিপতি হিসাবের সংখ্যা বাড়ছে ব্যাংকে, যেটি 14% বলা হচ্ছে।
এমন একটি পরিস্থিতি কিন্তু অর্থনীতিবিদরা আগে থেকে আন্দাজ করতে পেরেছিলেন, সেটি বলাও হচ্ছিল, কিন্তু সেটি সামাল দেওয়া সম্ভব হয়নি। আর আসলে কি এটি সামাল দেওয়া সম্ভব ছিল না সরকারের জন্য? ধন্যবাদ। আমি প্রথমেই আপনার প্রতিবেদনে উল্লেখ করেছেন যে ধনীর পরিমাণ বেড়ে গিয়েছে, শতাংশ হিসেবে বেড়ে গেছে, দরিদ্রের শতাংশিক অনুপাত বেড়ে গিয়েছে। এই বিষয়ে আমি যে বিষয়টা বলতে চাই, আসলে আমাদের মানে জাতীয়ভাবে, সরকারিভাবে আমাদের এই যে ধনী দরিদ্রর হিসাব পরিমাপ করার এবং দারিদ্র্যের পরিমাপ বেড়ে যাওয়া কমে যাওয়া, সেটার জন্য যে প্রতিষ্ঠানটি এটার জন্য সরকারিভাবে বলি অথবা সামগ্রিকভাবে বলে দায়িত্ব প্রাপ্ত, সেটি হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স পিরিয়ডিক্যালি জাতীয়ভাবে এবং ন্যাশনালি রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলের মাধ্যমে খানা জরিপ করে থাকে। সেই জরিপের মাধ্যমে তারা আয় ব্যয়ের পরিমাপ, সেই ভিত্তিতে দারিদ্র্যের পরিমাপ, দারিদ্র্যের বৃদ্ধি বা কমা এবং আয় বৈষম্য বাড়ানো নির্ধারণ করে থাকে। সর্বশেষ জরিপটা হয়েছিল 2016 সালে। 2016 পরে আজ পর্যন্ত কোনো জরিপ করা সম্ভব হয়নি। কাজেই বিবিএস কর্তৃক পরবর্তীতে জরিপ আসার আগ পর্যন্ত আমাদের পক্ষে আমরা ধারণা করতে পারি, কিন্তু সুনির্দিষ্টভাবে বলা মুশকিল যে আমরা কোন অবস্থায় বর্তমানে আছি। বিভিন্ন ব্যক্তি এবং বেসরকারি প্রতিষ্ঠান তারা তাদের মতো করে জরিপ পরিচালনা করেছে এবং তারা পরিসংখ্যান দিয়েছে, এবং সেটিরই একটির ভিত্তিতে হয়তো আপনি আপনার প্রতিবেদনটা করেছেন এবং একাধিক পরিসংখ্যান এখানে আছে। আমাদের এই মুহূর্তে জাতীয়ভাবে প্রতিনিধিত্বশীল একটি জরিপের মাধ্যমে, যেটি বিবিএস করে থাকে, একটা জরিপ অত্যন্ত প্রয়োজন, এবং যেটার মাধ্যমে আমরা কোভিডের ইম্প্যাক্টটা সুনির্দিষ্টভাবে আমরা জানতে পারবো। এবং বিবিএস এর হিসেবটাই বিশ্ব ব্যাংক থেকে শুরু করে আন্তর্জাতিক সংস্থা এবং জাতীয়ভাবে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, সরকার এবং বিভিন্ন মন্ত্রণালয় এবং সিভিল সোসাইটি তারা ব্যবহার করে থাকে আর কি। সেই ধরনের একটা হিসাব আমাদের অত্যন্ত দরকার পরিস্থিতিটা বোঝার জন্য। ডক্টর এস এম জুলফিকার আলী, তাহলে যদি আপনার কাছ থেকে জানতে চাই যে বেসরকারি পর্যায়ে, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পর্যায়ে কিছু গবেষণা হয়েছে, তার ভিত্তিতে এটি করা হয়েছে, এবং আমরা যদি সাদা চোখে তাকাই তারপরে দেখবো যে দরিদ্র লোকের সংখ্যা প্রচুর বেড়েছে। সরকার যে প্রণোদনা তহবিল ঘোষণা করেছে কয়েক ধাপে, শেষ পর্যায়ে দেখলাম যে একদম প্রান্তিক পর্যায়ে খেটে খাওয়া দিনমজুর তাদের জন্য ঘোষণা করেছে। অর্থাৎ সরকার যদি স্ট্যাটিস্টিক্যালি মেনে নাও নেয়, এক ধরনের তারা কিন্তু মেনে নিয়েছে শেষ পর্যন্ত, প্রণোদনা প্যাকেজ ঘোষণা তারই ইঙ্গিত দেয়। কিন্তু আপনি বলছেন যে তাহলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একটি পরিপূর্ণরূপে যদি পরিসংখ্যান প্রকাশ করে তারপরে সেই সিদ্ধান্তগুলো আরো স্পষ্ট হতে পারে, তাহলে এখানে অনাগ্রহের জায়গা আছে কোথাও, একটু পাশ কাটিয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করছেন? অনাগ্রহের বিষয় না। আমি আমার কথাটা আমি প্রথমে হচ্ছে যে পরিসংখ্যানের উৎসের কথাটা আমি বলতে গিয়ে বলছিলাম, কিন্তু নিঃসন্দেহে কোভিডের কারণে আজ প্রায় 1.5 বছর যাবত আমরা কোভিডের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এটার মধ্যে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়েছে, এবং এর দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হয়েছে দরিদ্র এবং হতদরিদ্র। নিঃসন্দেহে এটা সরকার স্বীকার করে, সামগ্রিকভাবে এটা একটা সর্বজন বিদিত, এবং যে দরিদ্র এবং হতদরিদ্র মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যারা নিম্ন মধ্যবিত্ত, যারা মাত্র হয়তো দরিদ্র হিসেবে ছিল না, দারিদ্র সীমার উপরে অবস্থান করছিল, তাদের একটা উল্লেখযোগ্য অংশ নতুন করে দরিদ্র সীমার নিচে চলে আসে, এবং যেটাকে অনেকেই নতুন দরিদ্র হিসেবে বলার চেষ্টা করছেন। অর্থাৎ যারা হয়তো দরিদ্র হিসেবে বিবেচিত ছিল না, চিহ্নিত ছিল না, তারাও কোভিডের কারণে নতুন করে দরিদ্র সীমার মধ্যে পড়ে আসে। কাজেই আমাদের সেই হিসেবেও আমরা দেখতে পাবো যে আমাদের দারিদ্র্যের হার বেড়ে গিয়েছে, নিঃসন্দেহে সেটা কোনো অস্বীকার করার উপায় নাই, এবং সেটি সরকারও স্বীকার করছেন এবং সবাই সেটা স্বীকার করছেন। কিন্তু সেই হিসাবটা কি হবে সেই প্রেক্ষিতে আমি বলছিলাম। কাজেই সেটি একটা বিষয়। এখন এই যে বৈষম্যের কথা যেটা বললেন, যেটা আগেও আমাদের আয় বৈষম্য ছিল, বৈষম্য বাড়ছিল, কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় যেটা বলছেন, যেটা হচ্ছে যে না, দরিদ্রের আয় বাড়ছে, দরিদ্রদেরও আয় বাড়ছিল, আমি কোভিডের আগের কথা যদি বলি, কিন্তু ধনীদের আয় দরিদ্র জনগোষ্ঠীর আয়ের তুলনায় বেশি হারে বাড়ার কারণে আমাদের আয় বৈষম্যটা বাড়ছে। বর্তমান অবস্থাতেও আমরা একটা সিমিলার সিচুয়েশন দেখতে পাই। এই সেন্সে হয়তো আরো ধনী হচ্ছে, সেটা বলাটা কতটুকু যৌক্তিক হবে সেটা সমীক্ষার মাধ্যমে বোঝা যাবে, কিন্তু দরিদ্রদের দরিদ্র হচ্ছে এবং নতুন করে মানুষ দরিদ্র সীমার মধ্যে পরিচিত হচ্ছে। এই যে অবস্থা ছিল, তার মধ্যে বৈষম্যটা নিঃসন্দেহে বাড়ছে, এবং এই বৈষম্যটা শুধু আয়ের ক্ষেত্রে জুলফিকার আলী, আপনার কাছ থেকে যদি পরামর্শ চাই এখন, যে অর্থনীতিবিদরা কিন্তু বলেছেন যে আসলে এর একটি
সমাধান কি হতে পারে? কেউ কেউ বলেছেন যে কর্মসংস্থান বাড়ালে হয়তো বা পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে। আপনার কাছ থেকে সুনির্দিষ্ট পরামর্শ জানতে চাই যে এইরকম একটি বৈষম্যমূলক পরিস্থিতি যেটি ক্রমাগত বাড়ছে, এই সময় জিডিপি খুব বেশি বাড়েনি, হ্যাঁ, কিন্তু দেখতে পাচ্ছি যে ধনীর সংখ্যা বাড়ছে, তার মানে গরিবের সম্পত্তি গিয়ে ধনীর পকেটে পড়েছে। সম্পত্তি না বাড়লে তো বৈষম্য বাড়লে ঘটনা তাই ঘটার কথা। এরকম একটি পরিস্থিতি থেকে বের হয়ে আসার উপায়টা কি? মূলত যেটা হচ্ছে এই কোভিড পরিস্থিতি, এখন আমরা ধরুন আমাদের সেকেন্ড ওয়েভ শেষের দিকে বা থার্ড ওয়েভ যেটাই বলি না কেন, সিচুয়েশনটা এখনো মানে যথেষ্ট একটা জটিল, মানে কোভিডের প্রেক্ষিতে, এবং আমরা এখন একটা স্ট্রিক্ট লকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং সেটা যেমনটা বললাম যে দরিদ্র হতদরিদ্র মানুষ তারা ভীষণভাবে তাদের তাদের কর্ম ব্যাহত হচ্ছে, আয় ব্যাহত হচ্ছে, এবং তারা এমন একটা অবস্থার মধ্যে বসবাস করে অনেকেই একদিন কাজ না করলে তারা মানে একদম ভীষণ কষ্টের মধ্যে তাদের পড়তে হয়, 7 দিন কাজ না করলে না খেয়ে থাকার মতো অবস্থা করতে হয়। প্রথম কাজটি যেটা হচ্ছে, যেটা সরকার প্রধান ঘোষণা করেছেন, কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সকল দরিদ্র হতদরিদ্র মানুষ যারা বেকার হয়ে আছেন, যারা কর্মহীন হয়ে আছেন, তারা সেই প্রণোদনা যথেষ্টভাবে পাচ্ছেন না। প্রথম কথা হচ্ছে তাদের কাছে সেই প্রণোদনার অর্থটা পৌঁছানো, যারা এই বিপদের মুহূর্তে অন্তত নির্বিঘ্নে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, নাম্বার 1। নাম্বার 2, এরপরে যখন সিচুয়েশনটা একটু ইমপ্রুভ করবে তখন দ্রুত তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, যাতে করে তারা মানে একটা স্টেবল কাজের সাথে যুক্ত হতে পারে এবং সেই কাজের মাধ্যমে তাদের আয় বৃদ্ধি ঘটে, এবং তাদের যখন আয় বৃদ্ধি ঘটবে তখন কিন্তু বৈষম্যটা যেটা বেড়ে গিয়েছে সেটা অন্তত আমরা একটা কিছুটা সহনীয় পর্যায়ে আসবে। বুঝতে পেরেছি আপনার কথা। ডক্টর এস এম জুলফিকার আলী তালিকাতে আপনি সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আপনার পরামর্শ নিশ্চয়ই সরকারের নীতি নির্ধারণী মহল আমলে নেবে। অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এবারে যাচ্ছি পরের খবরে। আগস্টের জন্য ভোক্তা পর্যায়ে 12 কেজির বেসরকারি এলপিজির দাম 993 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। এতে আগস্টে 12 কেজির এলপিজির দাম বাড়বে 102 টাকা, তবে সরকারি এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। দুপুরে ভার্চুয়ালি আয়োজিত এক অনুষ্ঠানে আগস্ট মাসের জন্য এই দর ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল। চলতি জুলাইয়ে সৌদি সিপি অনুযায়ী এই দাম নির্ধারণ করেছে কমিশন। প্রতি কেজি এলপিজির দর মূসক সহ ভোক্তা পর্যায়ে এবার নির্ধারিত হয়েছে 82 টাকা 72 পয়সা। আর ভোক্তা পর্যায়ে গাড়িতে ব্যবহারের জন্য অটোগ্যাসের মূসক সহ প্রতি লিটার দর নির্ধারণ করা হয়েছে 48 টাকা 71 পয়সা। আন্তর্জাতিক বাজারে দর ওঠানামা করায় প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে দেয় বিইআরসি। এ নিয়ে 5ম দফায় দর নির্ধারণ করা হলো এলপিজির। বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে প্রতি 12 কেজি বোতলজাতকৃত এলপিজির মূসক সহ মূল্য 993 টাকায় সমন্বয় করা হয়েছে। সব শিল্প কারখানা কঠোর বিধিনিষেধের আওতামুক্ত করার আহ্বান জানিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। আর স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান চালাতে চায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সাথে সাক্ষাৎ শেষে এসব তথ্য জানান বিজিএমইএ ও এফবিসিসিআই এর দুই সংগঠনের সভাপতি। লকডাউনটা আছে, এটা থেকে যেন সমস্ত ধরনের শিল্পকে কাজ করার সুযোগ করতে দেওয়া হয়, এইটাই আমরা ওনার কাছে আবার অনুরোধ করতে আসছি। ওনার প্রধানমন্ত্রীর কাছে ওনার মাধ্যমে এই অনুরোধটা আমরা করেছি। আমরা আমাদের কনসার্নটা বলেছি যে ইন্ডাস্ট্রিটা বন্ধ থাকলে কি প্রবলেম হচ্ছে, কারণ সাপ্লাই চেইনটা ভেঙে যাচ্ছে, আপনার পোর্টের যানজট, আন্তর্জাতিক বাজার হারানোর একটা সম্ভাবনা আছে আমাদের, প্লাস আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলিও সাপ্লাই চেইনে প্রবলেম হচ্ছে। এই অবস্থা তো আসলে ইন্ডাস্ট্রি বন্ধ রাখা যায়। ইসলামী ব্যাংক তালিকাতে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের সংবাদ বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায়। এখন পর্যন্ত 20টির বেশি বহুজাতিক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করে সবচেয়ে বেশি মুনাফা অর্জন করেছে। আন্তর্জাতিক কোনো অংশীদারের পাওনা পরিশোধেও বাংলাদেশ কখনো ব্যর্থ হয়নি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিএসইসির দ্বিতীয় রোড শো অনুষ্ঠানে এসব বিবেচনায় নিয়ে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। ওয়াশিংটনে আয়োজিত সেমিনারে বাংলাদেশের অর্জন, সম্ভাবনা এবং সংস্কারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, আগামী 5 বছরে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী অবস্থানে চলে যাবে। আগামী 30 জুলাই লস অ্যাঞ্জেলেস এবং 2 আগস্ট সান ফ্রান্সিসকোতে হবে আরও 2টি রোড শো। শিল্প খাতে বিনিয়োগ সেবা ব্যবসায়ীদের দোরগোড়ায় পৌঁছে গেছে। বাংলাদেশে এখন বিনিয়োগ করলেই অন্য দেশের চেয়ে বেশি মুনাফা পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে বিনিয়োগের অনেক সুযোগ সুবিধার কথা বিদেশিরা জানে না।
তবে এ বিষয়গুলো জানাতে সরকার ও মিশনগুলো কাজ করছে। আশা করছি আগামীতে এটি বাংলাদেশের জন্য ইতিবাচক হবে। রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 1-এর রিঅ্যাক্টর ভবনের অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট ডোমের ষষ্ঠ টায়ার বসানোর কাজ শেষ হয়েছে। 44 মিটার ব্যাস এবং 185 টন ওজনের এই ধাতব কাঠামোকে সিলিন্ডার আকৃতির উপরের অংশে বসানো হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান রোসাটমের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এর আগের দিন 15টি স্টিল কেবলের একটি বিশেষ বিম স্থাপন করা হয়। পরের ধাপে বাকি 2 টায়ারকে রিঅ্যাক্টর ডোম কন্টেইনমেন্ট প্রি অ্যাসেম্বল করা হবে। এই কাঠামোগুলোকে ঝালাইয়ের মাধ্যমে একসঙ্গে সংযোজনের কাজ শেষ হওয়া মাত্রই ডোমে কংক্রিটের ঢালাই দেওয়া শুরু হবে। চলতি বছর বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে 6%, এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটি বলছে, করোনা সংকটের প্রেক্ষাপটে বৈশ্বিকভাবে অর্থনৈতিক পুনরুদ্ধার শুরু হয়েছে। মঙ্গলবার সংস্থাটির ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক আপডেটে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। IMF মনে করে, টিকাদান প্রক্রিয়ায় বৈষম্য থাকায় উন্নত দেশের তুলনায় উদীয়মান ও নিম্ন আয়ের উন্নয়নশীল দেশগুলো অর্থনৈতিক পুনরুদ্ধারে পিছিয়ে পড়েছে। 2022 সালে বৈশ্বিক গড় প্রবৃদ্ধি 4.9% হতে পারে বলেও ধারণা করছে সংস্থাটি। পূর্বাভাস অনুযায়ী 2021 সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 7%। ইউরো অঞ্চলে এই হার হতে পারে 4.6%। IMF ধারণা করছে, চলতি বছর চীনের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হবে 8.1% হারে, আর ভারতে তা হতে পারে 9.5%। ইসলাম ব্যাংক তালিকা আজ এ পর্যন্তই, সঙ্গেই থাকুন।